নমস্কার বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি জ্যোতি বিকাশ বড়ুয়ার রচনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভারত ভ্রমণ। আজ শুরু করব তৃতীয় পর্ব, বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসমূহে ও হর্ষের রাজ্যে, এই পরিচ্ছেদ থেকে। হিউয়েন সাং অতঃপর মাটিপুরা থেকে গাড়োয়াল ও কুমায়ুন 300 লি উত্তরে, পরে 600 লি দক্ষিণ পূর্বে গমন করে বিলাসন নামে একটি স্থানে পৌঁছন। সেখান থেকে 200 লি পূর্বে গমন করে কপিথাতে পৌঁছন। নগরের 20 লি পূর্বে একটি বিহার আছে। বিহার প্রাঙ্গণে আছে 3টি সিঁড়ি, পূর্ব থেকে পশ্চিমে ঢাল হয়ে নেমে গেছে। মাঝখানের সিঁড়ি স্বর্ণ নির্মিত, বামেরটা স্ফটিকের ও ডানেরটা রৌপ্য নির্মিত। বুদ্ধ ত্রয়োবিংশ স্বর্গে মাকে ধর্মদেশনা করে মাঝের সিঁড়ি দিয়ে জম্মুদ্বীপে নেমে এসেছিলেন। ব্রহ্মা একটি সাদা ঝালর ধরে রৌপ্যের সিঁড়ি দিয়ে ইন্দ্র এবং মূল্যবান ছাতা ধরে স্ফটিকের সিঁড়ি দিয়ে বুদ্ধের সাথে নেমে এসেছিলেন। বুদ্ধের পেছনে পেছনে আরও অনেক দেবতা ও বোধিসত্ত্বরা নেমে এসেছিলেন। ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য কয়েকশো বছর ধরে রাজন্যবর্গ বিভিন্ন সময় ইট পাথর দিয়ে সিঁড়ি বাঁধিয়ে রক্ষণাবেক্ষণ করেছেন। ইট পাথরের সিঁড়ি মণিমুক্ত দ্বারা অলঙ্কৃত করা ছিল। হিউয়েন সাং 70 ফুট উঁচু সিঁড়ি দেখেছিলেন। সিঁড়ির উপর মন্দির নির্মাণ করে স্বর্গ থেকে নেমে আসা বুদ্ধ, ব্রহ্মা ও ইন্দ্রের মূর্তি স্থাপন করা হয়েছিল সেখানে। তাছাড়া যে স্থান থেকে বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন ও ফিরে এসেছিলেন, সম্রাট অশোক সেই স্থানে 7 ফুট উঁচু পাথরের বেদির উপর 70 ফুট উঁচু পাথরের একটি পিলার স্থাপন করেছিলেন। পণ্ডিত সেখান থেকে বুদ্ধের স্বর্গ থেকে নেমে আসার একটি মূর্তি সংগ্রহ করেন। কপিথা থেকে 200 লি উত্তর পশ্চিমে গমন করে তিনি সম্রাট হর্ষবর্ধনের রাজধানী কান্যকুব্জ বা কনৌজে পৌঁছন। 4000 লি বিস্তৃত এই রাজ্যের রাজধানীর দৈর্ঘ্যে 20 লি ও প্রস্থে 5 লি, যার পশ্চিম সীমানা ধরে প্রবাহিত হয়ে যাচ্ছে গঙ্গা। মহানুভবতা ও দানশীলতার জন্য হর্ষবর্ধন ভারত ইতিহাসে অতি উজ্জ্বল স্থান অধিকার করে আছেন। হিউয়েন সাং দেখেছিলেন এই সম্রাট অনন্য সাধারণ গুণাবলীর অধিকারী। সম্রাট তার রাজ্যে প্রাণী হত্যা নিষেধ করেছিলেন। প্রতি বছর 21 দিনের জন্য ভিক্ষু শ্রমণ ও ব্রাহ্মণদের অধ্যাপনার ব্যবস্থা করতেন তিনি। প্রতি 5 বছর অন্তর রাজকোষ শূন্য করে সকল অর্থ শ্রমণ ব্রাহ্মণদের দান করতেন। তিনি গঙ্গার 2 পাড়ে সম্রাট অশোক নির্মিত 2টি 200 ফুট উঁচু স্তূপ দেখেন। সেখানকার ভদ্রাবিহারে 3 মাস অবস্থান করেন। কান্যকুব্জের গঙ্গা পার হয়ে দক্ষিণ পূর্বে রওনা দিয়ে 600 লি অতিক্রম করে উদক বা অযোধ্যা রাজ্যে উনি পৌঁছান। তখন অযোধ্যায় হীনযান ও মহাযান সম্প্রদায়ের 100 বিহার ও কয়েক হাজার ভিক্ষু ছিল। তিনি সম্রাট অশোক নির্মিত স্তূপও দেখেন। অযোধ্যার বিভিন্ন স্থান দর্শন শেষ করে তিনি আবার ফিরে আসেন এবং নৌকায় কতিপয় স্থানীয় আরোহীদের সঙ্গে গঙ্গার নিম্নাভিমুখে রওনা হন। 100 লি অগ্রসর হওয়ার পর নদীর 2 পাশে দৃশ্যমান হতে থাকে গভীর অরণ্য। অরণ্যের মাঝ দিয়ে চলার সময় ডাকাতদের 10টি নৌকা তাদের নদীর মাঝে ঘিরে ফেলল। ডাকাতেরা তাদের নৌকা তীরে নিয়ে যায়, আরোহীদের সবাইকে তীরে উঠিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেয়। এই ডাকাত দল প্রতি বছর শরৎকালে একজন প্রিয়দর্শন লোককে দেবী দুর্গার উদ্দেশ্যে বলি দেয়। তারা পণ্ডিতকে দেখে ভাবেন এই সুপুরুষ ও স্বাস্থ্যবান লোকটিকে বলি দিলে দেবী খুব খুশি হবেন। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে পণ্ডিতকে বলি দেওয়ার জন্য একটি খোলা চত্বরে নিয়ে যান। পণ্ডিত অর্থাৎ হিউয়েন সাং তাদের বলেন, আমরা এই দেহ দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করতে আমার কোনো আপত্তি নেই। আমি এত দূর দেশে এসেছি বোধি বৃক্ষকে বন্দনা, গৃদ্ধকূট দর্শন ও বৌদ্ধ শাস্ত্র অনুসন্ধানের জন্য।
এখনো আমার সেই উদ্দেশ্য সফল হয়নি বলে শুধু দুঃখ। যাই হোক, তোমরা আমাকে একটু সময় দাও, আমি যেন মানসিক প্রস্তুতি নিয়ে শান্তিতে মরতে পারি। তারপর তিনি মনোসংযোগ করে ধ্যানমগ্ন হন। ভাবতে থাকেন তুষিত স্বর্গে অবস্থানরত মৈত্রেয়ী বোধিসত্ত্বের কথা। কামনা করেন তিনি যেন সেখানে উৎপন্ন হয়ে মৈত্রেয় বুদ্ধের দেখা পান। বাহ্যিক জ্ঞান লোপ পেয়ে তিনি গভীর ধ্যানমগ্ন হন। এমন সময় হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বড় বড় গাছপালা ভেঙে পড়তে থাকে, নদীতে উত্থিত হয় প্রবল ঢেউ। তখন অন্য আরোহীরা সব বলে, এই ভিক্ষুর ধর্মের জন্য সুদূর চীন থেকে এসেছেন, মহাপুণ্যবান লোক। এই লোককে হত্যা করলে তোমাদের মহাপাপ হবে। এই মহাপ্রলয়ে তারই ইঙ্গিতবাহী। ভয় পেয়ে ডাকাতেরা তাকে হত্যা থেকে নিবৃত্ত হয় ও ভিক্ষুর কাছে ক্ষমা চায়। তিনি তাদের ক্ষমা করেন এবং হত্যা ও অপকর্মের পরিণাম সম্পর্কে তাদের উপদেশ দেন। তখন ডাকাতেরা তাদের সকল অস্ত্র নদীতে ফেলে দেয়, লুণ্ঠিত সব সামগ্রী যাত্রীদের ফিরিয়ে দেয় এবং হিউয়েনসাংয়ের কাছে পঞ্চশীল গ্রহণ করে। তারপর হিউয়েনসাং নদীপথে আরও ৩০০ লি ও নদীর উত্তর পাড়ে উঠে দক্ষিণ পূর্বে আরও ৭০০ লি অতিক্রম করে প্রয়াগে পৌঁছান। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে প্রতি ৫ বছর অন্তর কুম্ভ মেলায় সম্রাট হর্ষবর্ধন ২১ দিন ব্যাপী বিশাল দান কার্য সম্পাদনা করতেন। প্রয়াগে দক্ষিণ পূর্বে চম্পক বনে সম্রাট অশোক নির্মিত একটি স্তূপ আছে। প্রয়াগের দক্ষিণ পশ্চিমে একটি ঘন জঙ্গল অতিক্রম করে আরও ৫০০ লি চলার পরে তিনি কোশাম্বীতে পৌঁছান। সেখানে তিনি ১০টি বিহার ও ৩০০ ভিক্ষুর দর্শন পান। নগরের প্রাচীন রাজপ্রাসাদের মন্দিরে বুদ্ধের ৬০ ফুট উঁচু চন্দন কাঠের মূর্তি দেখেন। বুদ্ধ তখন এক গ্রীষ্মে ত্রয়োদিন স্বর্গে মায়ের কাছে যান। তখন রাজা উদয়ন তার স্মারক হিসেবে একটি মূর্তি নির্মাণের জন্য মৃদকল্যাণকে অনুরোধ করেন এক কুশলী শিল্পীকে স্বর্গে পাঠাতে। মৃদকল্যাণের নির্দেশ অনুযায়ী এই শিল্পী ভিক্ষু ওখানে গিয়ে বুদ্ধের চেহারা ও অবয়ব সূক্ষ্মভাবে দেখে আসেন এবং ফিরে এসে চন্দন কাঠ খোদাই করে এই মূর্তি নির্মাণ করেন। কোশাম্বী থেকে ৫০০ লি উত্তর পূর্বে গমন করে হিউয়েনসাং গোমতী নদীর তীরে বিশকা নামক একটি স্থানে পৌঁছান। সেখানে ২০টি বিহার ও ৩,০০০ হিনজানি ভিক্ষুর দেখা পান। সেখান থেকে আরও ৫০০ লি উত্তর পূর্বে গমন করে তিনি শ্রাবস্তিতে পৌঁছান। শ্রাবস্তি ছিল কোশল রাজ প্রসেনজিতের রাজধানী। রাজপ্রাসাদ ও তার অনুদিত দূরে বুদ্ধের জন্য রাজা প্রসেনজিতের নির্মিত বিরাট হলের ধ্বংসাবশেষ উনি দেখতে পান। মহাপ্রজাপতি গৌতমীর সমাধির উপর সৃষ্টি ও সুদত্তের ভিটায় ও যে স্থানে বুদ্ধ অঙ্গুলিমালকে শান্ত করেছিলেন সেসব স্থানে একটি করে স্তূপ ছিল। রাজপ্রাসাদ থেকে ৫-৬ লি দক্ষিণে তিনি অনাথ পিণ্ড ১০ জেনবন বিহার তখন ধ্বংসস্তূপে পরিণত। বিহারে পূর্ব তরণের দুপাশে রয়েছে সম্রাট অশোক নির্মিত ২টি ২০০ ফুট উঁচু স্তূপ। হিউয়েনসাং দেখেন সব বাড়িঘর ধ্বংস হয়ে গেলেও ইটের তৈরি একটি ঘর টিকে আছে। এই ঘরের মধ্যে ছিল একটি সোনার বুদ্ধ মূর্তি। বুদ্ধ ত্রয়োত্রিংশ স্বর্গে মাকে ধর্মদেশনা করতে গেল। রাজা উদয়ন বুদ্ধের একটি মূর্তি গড়েছিলেন শুনে রাজা প্রসেনজিৎ বুদ্ধের এই মূর্তি তৈরি করান। তিনি শ্রাবস্তিতে কয়েকশো বিহার ও কয়েক হাজার হিনজানি ভিক্ষু রয়েছে দেখেন। বুদ্ধকে হত্যা করতে চেয়েছে বলে দেবদত্ত বুদ্ধকে কটু কথা বলার দায়ে ভিক্ষু কোকালিক ও বুদ্ধকে অপবাদ দেওয়ার জন্য চিঞ্জা এরা যেসব স্থানে জীবন্ত নরকে পতিত হয় সেই সব স্থান দেখেন এক একটি অতল কূপ। তারা স্বয়ংক্রিয়ভাবে এসব কূপে নিপতিত হয়েছিল। নগরের ৭ লি উত্তর পশ্চিমে ছিল কাশ্যপ বুদ্ধের পরিনির্বাণ স্থান। সেখানে সম্রাট অশোক
একটি স্তূপ নির্মাণ করেন। তারপর তিনি শ্রাবস্তী থেকে 800 লি উত্তর পূর্বে গমন করে কপিলাবস্তুতে পৌঁছন। তখন কপিলাবস্তু ধ্বংসাবশেষে পরিণত। রাজা শুদ্ধোধনের প্রাসাদ, রানী মহামায়ার শয়নকক্ষ ইত্যাদির শুধু ভিটেটুকু অবশিষ্ট আছে। ঋষি আশিত দেবল যে স্থানে রাজপুত্রের ভবিষ্যৎবাণী করেছিলেন সেখানে একটি স্তূপ আছে। তাছাড়া নগরের ডানে বামে যে স্থানে রাজকুমার সিদ্ধার্থ অন্য শাক্য কুমারদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিলেন, সেখান থেকে তিনি নগর দর্শনে বের হয়েছিলেন, চার নিমিত্ত দর্শন করে যেখানে ফিরেছিলেন সেই সব স্থান চিহ্নিত করা আছে। পরে হিউয়েন-সাং কপিলাবস্তু ছেড়ে পূর্ব দিকে গভীর অরণ্যের মধ্য দিয়ে 500 লি গমন করে রাম গ্রামে পৌঁছান। বুদ্ধের পরিনির্বাণের পর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে তার দেহাবশেষ রাজন্যবর্গেরা 8 ভাগ করে 8 জায়গায় নিয়ে গিয়ে স্তূপ নির্মাণ করে সংরক্ষণ করেছিলেন। সেভাবে রামগ্রামের রাজাও তার অংশের পূতাষ্টি সংরক্ষণের জন্য রামগ্রামে একটি 100 ফুট উঁচু ইটের স্তূপ নির্মাণ করেছিলেন। এই স্তূপ থেকে মাঝে মাঝে আলো বিচ্ছুরিত হয়। সেখানে আশেপাশে কোনো জনবসতি না থাকায় বনের হাতিরা এসে স্তূপে ফুল দিয়ে যায়। স্তূপের অনতি দূরে একটি বিহারও আছে। বিহার থেকে বের হয়ে পণ্ডিত ঘন অরণ্যের মধ্যে 100 লি পূর্ব দিকে গমন করে একটি স্থানে পৌঁছান, যেখানে রাজকুমার সিদ্ধার্থ রাজমুকুট ও মূল্যবান অলঙ্কার খুলে সারথি ছন্দকের হাতে দিয়ে তাকে কপিলাবস্তুতে ফিরে যেতে বলেছিলেন। সম্রাট অশোক যেই স্থানে তার মাথার কেশ ছেদন করে আকাশে উড়িয়ে দিয়েছিলেন সেই স্থানে একটি করে স্তূপ নির্মাণ করেছিলেন। তারপর তিনি লুম্বিনী উদ্যানে আসেন। সেখানে তিনি বুদ্ধের জন্মের স্থানে সম্রাট অশোক নির্মিত স্তম্ভ দর্শন করেন। লুম্বিনী উদ্যান থেকে বের হয়ে কয়েকশো লি পথ অতিক্রম করে কুশীনগর রাজ্যে তিনি পৌঁছান। দেখেন কুশীনগরের ধ্বংসস্তূপ। এখন নগর থেকে কিছু দূরে উত্তর পূর্বে চুন্দের বাড়ি স্থানে সম্রাট অশোকের স্তূপ আছে। চুন্দের বাড়ির কাছে জলের কুয়া, যা তখনও ব্যবহারের উপযোগী। নগরের 3 বা 4 লি উত্তর পূর্বে তিনি অজিতাবতী হিরণ্যবতী নদী অতিক্রম করে শালবনে যান। বুদ্ধ যেখানে পরিনির্বাণ লাভ করেন সেখানে 4 জোড়া সম উচ্চতার বিশাল শাল বৃক্ষ আছে। তার অনতি দূরে বিহারে আছে উত্তর দিকে মাথা রেখে পরিনির্বাণ সজ্জায় বুদ্ধের একটি মূর্তি। তাছাড়াও আছে সম্রাট অশোক নির্মিত 200 ফুট উঁচু স্তূপ। সেখানে সম্রাট অশোক বুদ্ধের পরিনির্বাণের কথা খোদাই করে একটি পাথরের পিলারে স্থাপন করেছিলেন। কুশীনগর থেকে গভীর জঙ্গলের ভিতর দিয়ে 500 লি পথ অতিক্রম করে হিউয়েন-সাং বারাণসী পৌঁছন। এখানে তিনি 30টি বিহার ও হিমযানের সর্বাস্তিবাদীন ধারায় 2000 ভিক্ষু দেখেন। গঙ্গা পার হয়ে 10 লি উত্তর পূর্বে তিনি সারানাথ মৃগদাবে পৌঁছান। সেখানে রয়েছে 100 ফুট উঁচু এক বিশাল বিহার। বিহারের প্রধান হলঘরে আছে ধর্মচক্র প্রবর্তনরত বুদ্ধের লাইফ সাইজ ব্রোঞ্জের মূর্তি। বিহারের দক্ষিণ পূর্বে আছে সম্রাট অশোক নির্মিত 100 ফুট উঁচু স্তূপ। স্তূপের সম্মুখে যেখানে বসে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সেই স্থানকে চিহ্নিত করা আছে 70 ফুট উঁচু অশোক স্তম্ভ দিয়ে। বিহারের পশ্চিমে আছে একটি পুকুর যেখানে বুদ্ধ স্নান করতেন, আর একটি ছোট পুকুর যেখানে বুদ্ধের ভোজন পাত্র ও চিবর ধোয়া হতো। বিহারে হিমযানী ধারা অনুযায়ী 1500 ভিক্ষু ছিল। একসময় তিনি সারনাথ থেকে পূর্ব দিকে গঙ্গার ধারে ধারে 300 লি গমন করে গঙ্গা পার হন এবং উত্তর পূর্ব দিকে আরও 150 লি গমন করে বৈশালী পৌঁছন। সেখানকার জমি তখন ছিল খুব উর্বর। অনেক আম ও অন্যান্য ফলাদির বাগান চোখে পড়ে, কিন্তু প্রাচীন নগরী তেমন কিছুই অবশিষ্ট নেই। প্রায় 60 থেকে 70 বর্গ লি এলাকা জুড়ে পড়ে আছে নগরীর ধ্বংসাবশেষ। রাজপ্রাসাদের দক্ষিণে ছিল আম্রপালির বাগান।
নগরের পশ্চিম প্রান্তে আছে সেই স্থান যেখানে দাঁড়িয়ে বুদ্ধ পেছন ফিরে শেষবারের মতন তার প্রিয় নগরী বৈশালীকে দেখেছিলেন। সেখানে অশোক নির্মিত একটি স্তম্ভ আছে, যার মাথার উপরে আছে বুদ্ধের গমন পথের দিকে তাকিয়ে একটি সিংহ মূর্তি। হিউয়েন সাং বৈশালীর দক্ষিণে গঙ্গা পার হয়ে মগধ রাজ্যে প্রবেশ করেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে সম্রাট অশোকের রাজধানী পাটলিপুত্রয় পৌঁছন। তখন পাটলিপুত্রের আর বিশেষ কিছু অবশিষ্ট নেই। একসময় এখানে 50টির বেশি বিহার এবং 10,000-এর বেশিও ভিক্ষু ছিলেন। তখন মাত্র কয়েকটি বিহার টিকেছিল। এই ছোট্ট শহরে তিনি 7 দিন কাটান ও পবিত্র স্থানগুলি দর্শন করেন। পাটলিপুত্রের উত্তর পূর্বে আছে বিশাল কুক্কুটারাম বিহারের ধ্বংসাবশেষ, যেখানে সম্রাট অশোক 1000 ভিক্ষুকে চতুর্পত্যায় দিয়ে সেবা করাতেন। পাটলিপুত্র থেকে কয়েকশলি দক্ষিণে গমন করে তিনি অবশেষে গয়ার বোধিবৃক্ষের নিকট পৌঁছন। বোধিবৃক্ষের চারদিকে আছে ইটের তৈরি উঁচু পাকা সুদৃঢ় বেষ্টনী। নিরঞ্জনা নদীর দিকে রয়েছে প্রধান প্রবেশ পথ। দক্ষিণের প্রবেশ পথ চলে গেছে একটি পুষ্প সরোবরে, আর উত্তর দিকের প্রবেশ পথ সংযুক্ত করেছে এক বড় বিহারকে। পুরো এলাকায় আরও কয়েকটি বিহার ও স্তূপ আছে। বোধিবৃক্ষের বেষ্টনীর মধ্যেখানে আছে পবিত্র বজ্রাসন। বুদ্ধের সময় বোধিবৃক্ষ ছিল কয়েকশো ফুট উঁচু। দুষ্টু রাজাটা কয়েকবার কেটে ফেলায় এখন তার উচ্চতা মাত্র 50 ফুট। বৃক্ষের গাত্রবর্ণ হলুদ সাদা, গাছের ডাল ও পাতা সবুজ। হেমন্ত বা শীতেও এর পাতা সব ঝরে পড়ে না, তবে একমাত্র বুদ্ধের পরিনির্বাণ দিবসে গাছের সকল পাতা খসে পড়েছিল। অবশ্য তার পরদিন সকালে আবার নতুন পাতা গজায়। তাই এই দিনে প্রতি বছর বিভিন্ন রাজ্যের রাজা ও মন্ত্রীরা বোধিবৃক্ষের গোড়ায় জল ও দুধ ঢালার জন্য সমবেত হন। তারা প্রদীপ জ্বালিয়ে ও ফুল দিয়ে পুজো করেন। তারপর ঝরে পড়া পাতা সংগ্রহ করে নিজের রাজ্যে ফিরে যান। হিউয়েন সাং পরম শ্রদ্ধা ভরে বোধিবৃক্ষকে বন্দনা করেন। বুদ্ধ মূর্তি ও বোধিবৃক্ষকে বন্দনা করে তিনি গভীর দুঃখে বলে ওঠেন, বুদ্ধের বুদ্ধত্ব লাভের সময়ে না জানি আমি কোথায় জন্মগ্রহণ করেছিলাম, না জানি কোন পাপ কার্যের ফলে এত বছর পরে বুদ্ধের মূর্তি পূজার কালে এখানে আসতে পেরেছি। এই স্থানের 1 যোজনের মধ্যে আরও অনেক পবিত্র স্থান আছে। তিনি 9 দিন এখানে অবস্থান করে সকল স্থান দর্শন ও বন্দনা করেন। 10ম দিবসে নালন্দা মহাবিহার থেকে 4 জন ভিক্ষু আসে এবং তাকে নিয়ে যান। তিনি তাদের সাথে নালন্দার উদ্দেশ্যে রওনা হন। নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়। হিউয়েন সাং গয়া থেকে রওনা দিয়ে 7 যোজন চলার পর মৃদগল্লায়েন জন্মস্থানের গ্রামে উপনীত হন। সেখানে বিহারে দুপুরে খাওয়ার পর বেরিয়ে দেখেন তাকে অভ্যর্থনা করে নালন্দা মহাবিহারে নিয়ে যাওয়ার জন্য 200 ভিক্ষু ও 1000 সাধারণ লোক ছাতা, পতাকা, ফুল ও সুগন্ধি নিয়ে হাজির। নালন্দায় পৌঁছলে মহাবিহারের সকল ভিক্ষু তাকে দেখার জন্য সমবেত হন। অধ্যক্ষের পাশে তাকে একটা বিশেষ আসন দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত পরিচালক সবাইকে ডেকে বলেন এই ভিক্ষু এই বিহারে অবস্থান করবেন। বিহারের বাসনকোসন, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি সব ব্যবহার করার অধিকার তার থাকবে। তিনি মধ্যবয়সী 20 জন ভিক্ষুকে নির্দেশ দেন তারা যেন হিউয়েন সাংকে অভ্যর্থনা করে সম্মা ধর্ম রক্ষক বা আচার্য শ্রদ্ধেয় শীলভদ্রের কাছে নিয়ে যান। এখানে শ্রদ্ধাবশত কেউ আচার্যের নাম উচ্চারণ করে না, সবাই তাকে সম্মা ধর্মরক্ষক নামে উল্লেখ করেন। হিউয়েন সাং তখন নত হয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে তার পায়ে বন্দনা করেন। আচার্য তাকে আসন গ্রহণ করার জন্য বলেন। হিউয়েন সাং আসন গ্রহণ করলে আচার্য তার কুশলাদি জিজ্ঞাসা করেন এবং তার গমনের আসল উদ্দেশ্য কী জানতে চান।
উত্তরে তিনি জানান তিনি চীন থেকে এখানে যোগাচার ভূমিশাস্ত্র শিক্ষার জন্য এসেছেন। তার একথা শুনে আচার্যের চোখ অশ্রুসিক্ত হয়। তিনি তার ভ্রাতুষ্পুত্র ও তার শিষ্য বলভদ্রকে বিস্তারিত বলার জন্য নির্দেশ দেন। বলভদ্র জানান আচার্য 20 বছর ধরে দুরারোগ্য বাত ব্যাধিতে অমানসিক কষ্ট পাচ্ছিলেন। একসময় অসুখের যন্ত্রণা অসহনীয় হয়ে পড়লে তিনি নিজের মৃত্যু কামনা করেন। তখন এক রাত্রে সবুজ বর্ণ ধারণ করে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর, রৌপ্য বর্ণ ধারণ করে বোধিসত্ত্ব মৈত্রেয় ও সোনালী বর্ণ ধারণ করে বোধিসত্ত্ব মঞ্জুশ্রী তাকে দেখা দেন। তিনি তাদের বন্দনা করে তার অসহনীয় যন্ত্রণার কারণে মৃত্যু কামনার কথা জানান। তারা বলেন তিনি পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করছেন। কৃতকর্মের জন্য অনুশোচনাপূর্বক ধ্যান করলে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে শাস্ত্র প্রচার অব্যাহত রাখলে তিনি এই কষ্ট থেকে রেহাই পাবেন। চীন থেকে এক ভিক্ষু তার কাছে মহান অনুশাসন শিখতে আসবে। তিনি যেন তার জন্য অপেক্ষা করেন। বোধিসত্ত্বদের কথা শুনে তিনি তাদের বন্দনা করেন ও তাদের উপদেশ মতো চলার অঙ্গীকার করেন। তারপর থেকে আচার্য ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। বলভদ্রের কথা শুনে হিউয়েন-সাং রোমাঞ্চিত হন। তখন তিনি বলেন, আচার্য আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন, আমি সব কিছু শেখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আচার্য সম্মতি জ্ঞাপন করেন। বিহারের একটি অতিথিশালায় তার থাকার ব্যবস্থা করা হয়। সেখানে তাকে অতি উৎকৃষ্ট চালের ভাত সহ অন্যান্য খাবার পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হতো। ভাণ্ডার থেকে প্রতিদিন মধু, মাখন ও যা প্রয়োজন তা তিনি নিতে পারতেন। তার পরিচর্যার জন্য এক বৃদ্ধ ও এক ব্রাহ্মণকে নিযুক্ত করা হয়। তাকে বিহারের দৈনন্দিন কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়। নালন্দা বিহার ও বিদ্যায়তনের স্থানে পূর্বে একটি পুকুর ও আম্রবাগান ছিল। বুদ্ধ এখানে বসে ধর্ম প্রচার করেছিলেন। তাই 25 বণিক সমগ্র এলাকাটি 10 লক্ষ স্বর্ণমুদ্রার বিনিময়ে আম্র নামে এক প্রবীণের কাছে তিনি কিনে নেন। বুদ্ধের পরিনির্বাণের পর রাজা শক্রাদিত্য এখানে একটি বিহার নির্মাণ করেন। তার মৃত্যুর পর তার ছেলে রাজা বুদ্ধগুপ্ত আরেকটি বিহার নির্মাণ করেন। তারপর তার ছেলে রাজা তথাগত, তার ছেলে বালাদিত্য ও তারও ছেলে রাজা বজ্র একের পর এক বিহার নির্মাণ করে যান। এভাবে বংশানুক্রমে 6 জন রাজার পৃষ্ঠপোষকতায় এই বিশাল বিহার বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স গড়ে ওঠে। পুরো এলাকার চারদিকে উঁচু ইটের দেওয়ালের বেষ্টনী। ভিতরে প্রবেশের জন্য রয়েছে একটি মাত্র তোরণ। ভিতরে সমগ্র এলাকায় আছে অনেকগুলি চত্বর, 8 বিভাগে বিভক্ত। কমপ্লেক্সের মাঝখানে আছে আকাশচুম্বী বিশাল কেন্দ্রীয় মন্দির। আবাসিক ভিক্ষুরা চত্বরগুলির চারিদিকে 4 তলা ভবনে বসবাস করেন। ভবনগুলির ছাদ, পিলার ও বারান্দা অপূর্ব কারুকার্য মণ্ডিত ও নানান বর্ণে রঞ্জিত। পুরো এলাকায় আছে বহু ফুলের ও নানান গাছগাছালির বাগান। বিহারে বসবাসকারী ভিক্ষু ও অতিথিদের সংখ্যা 10,000। এখানে সকল মহাযানী শাস্ত্র, 18টি হিনজান মতধারার সব শাস্ত্র, বেদ ও অন্যান্য ধ্রুপদী সাহিত্য শিক্ষার কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া ছিল ব্যাকরণ, তর্কশাস্ত্র, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা শাস্ত্র। শিক্ষার্থী ভিক্ষুদের মধ্যে 1000 জন 20টি, 500 জন 30টি শাস্ত্র ও হিউয়েন-সাং সহ মাত্র 10 জন 50টি শাস্ত্র রপ্ত করেছিলেন। এরপর একমাত্র আচার্য শিলভদ্র সকল শাস্ত্র আয়ত্ত করে সকলের অভিসন্ধিত মহাগুরু বা আচার্য হয়েছিলেন।
প্রতিদিন বিহারে 100টি ক্লাস অনুষ্ঠিত হতো। বিহারের ভাব গম্ভীর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে প্রত্যেক ভিক্ষু অতি নিষ্ঠার সাথে অধ্যয়নে রত থাকতেন। এই বিহার প্রতিষ্ঠার পর বিগত 700 বছরের মধ্যে কোনো অপরাধ সংঘটিত হয়নি। রাজা বিহারের জন্য 100 গ্রাম দান করেছিলেন। গ্রামগুলিতে ছিল 200টি করে পরিবার। তারা বিহারে চাল, মাখন ও দুধ সরবরাহ করত। নালন্দায় স্থিত হওয়ার পর তিনি এক সময় রাজগৃহ দেখতে যান। মগধের একদা রাজধানী রাজগৃহ রাজ্যের প্রায় মাঝখানেই অবস্থিত। চারদিকে পাহাড় ঘেরা পূর্ব পশ্চিম বিস্তৃত নগর। নগরের উত্তর দিকে যে স্থানে দেবদত্ত ও অজাত শত্রু বুদ্ধকে হত্যার জন্য মত্ত ধনপাল হস্তিকে লেলিয়ে দিয়েছিল, সেই স্থানে একটি স্তূপ আছে। তার উত্তর পূর্বে অনতি দূরে যেখানে ভিক্ষু অশ্বজিতের কাছে বুদ্ধ বাণী শুনে সারিপুত্র দিব্য জ্ঞান লাভ করেছিলেন, সে স্থানেও একটি স্তূপ আছে। আরও কিছুটা উত্তর পূর্বে ছিল চিকিৎসক জীবকের বাসগৃহ ও বুদ্ধের জন্য নির্মিত তার জীবকারাম বিহার, সেখানেও একটি স্তূপ আছে। নগরের কেন্দ্র থেকে 14 বা 15 লি উত্তর পূর্বে গমন করে পণ্ডিত বুদ্ধকূট পাহাড়ে আরোহণ করেন। পাহাড়ের আকৃতি বুদ্ধ বা শকুনের আকৃতি বলে এর নাম বুদ্ধকূট। পাহাড়ে আছে ঝর্ণা ও অরণ্য। বুদ্ধ রাজগৃহে অবস্থানকালে বেশিরভাগ সময় এখানে কাটিয়েছেন। নগরের উত্তর তরণ থেকে 1 লি দূরে কলম্বের বেনুবন। সেই বেনুবনে রাজা বিম্বিসার বুদ্ধের জন্য বিখ্যাত বেনুবন বিহার নির্মাণ করেছিলেন। এখন শুধু একটি মাত্র ইটের ঘরই টিকে আছে। বেনুবনের পূর্ব দিকে আছে অজাত শত্রু নির্মিত একটি স্তূপ। বুদ্ধের পরিনির্বাণের পর রাজা অজাতশত্রু তার অংশের পুতাষ্টি সংরক্ষণের জন্য এই স্তূপ নির্মাণ করেছিলেন। পরে সম্রাট অশোক এই স্তূপ থেকে পুতাষ্টি বের করে বিভিন্ন স্থানে আরও বহু স্তূপ নির্মাণ করেছিলেন। বেনুবন থেকে 5-6 লি দক্ষিণ পশ্চিমে একটি পাহাড়ের ঢালে বুদ্ধের পরিনির্বাণের পর মহাকাশ্যপের নেতৃত্বে ত্রিপিটক সংকলিত হয়েছিল। উত্তর পূর্বে আরও 3-4 লি গমন করে পণ্ডিত রাজা বিম্বিসারের রাজপ্রাসাদে দেখতে পান। রাজপ্রাসাদ এলাকার বহির দেয়াল ভেঙে গেলেও ভিতরের দেয়াল তখনও টিকে আছে। রাজপ্রাসাদের উত্তর পশ্চিমে রাজা বালাদিত্য 300 ফুট উঁচু নালন্দা বিহার প্রতিষ্ঠা করেছিলেন। এই বিহারের মূর্তিটি বোধিবৃক্ষের মূর্তির অনুরূপ। এর কিছু পূর্বে আছে ব্রোঞ্জের 80 ফুট উঁচু এক বিশাল বুদ্ধ মূর্তি। রাজা পূর্ববর্ণন এটি তৈরি করেন। এর কয়েক লি পূর্বে যে স্থানে বুদ্ধত্ব লাভের পর বুদ্ধ প্রথম রাজগৃহে গেলে রাজা বিম্বিসার ও সকল নগরবাসী বুদ্ধকে স্বাগত জানাতে সমবেত হয়েছিল, সেখানে একটি স্তূপ আছে। হিউয়েনসাং রাজগৃহের সকল পবিত্র স্থান ঘুরে ঘুরে দেখেন এবং পবিত্র স্থানগুলি বন্দনা করেন। তারপর আবার নালন্দায় ফিরে আসেন। নালন্দায় ফিরে তিনি আচার্য শ্রদ্ধেয় শিলভদ্রকে যোগচার্য ভূমিশাস্ত্র ব্যাখ্যা করতে অনুরোধ করেন। আচার্যের বক্তৃতার সময় কয়েক হাজার লোক উপস্থিত থাকতেন। নালন্দায় অবস্থানকালে হিউয়েনসাং যোগচার্য ভূমিশাস্ত্রের উপর 3 বার অভিধর্ম, ন্যায়ানুসার, প্রকরণবাচ্য শাস্ত্র, অভিধর্ম সমুচ্চয় ব্যাখ্যার ওপর 1 বার, হেতুবিদ্যাশাস্ত্র, শব্দবিদ্যাশাস্ত্র ও সমুচ্চয় প্রমাণ শাস্ত্রের ওপর 2 বার, মাধ্যমিক শাস্ত্র ও শতশাস্ত্রের উপর 3 বার বক্তৃতা শোনেন। তাছাড়া কাশ্মীরে অবস্থানকালে যেসব শাস্ত্র যথা অভিধর্ম কোষশাস্ত্র, বিভাষা শাস্ত্র ও অভিধর্ম পদ শাস্ত্র শিক্ষা করেছিলেন, সেগুলির বিষয়ে জাগ্রত সংশয়ের অবনোদন করেন। তিনি ভারতীয় ব্যাকরণ শাস্ত্র অধিগত করেন। নালন্দায় 2 বছর অবস্থান করে তিনি প্রায় সকল শাস্ত্রে পারদর্শিতা লাভ করেন। এভাবে অধ্যয়ন সমাপ্ত করে অবশেষে হিউয়েনসাং নালন্দা থেকে ভারতের অন্যান্য স্থান পরিক্রমার জন্য বেরিয়ে পড়েন।
পূর্ব, দক্ষিণ ও পশ্চিমে ভারত পরিক্রমা। নালন্দা থেকে বেরিয়ে হিউয়েন সাং হিরণ্য পর্বতের দিকে রওনা দেন। পথে পড়ে কপোতা বিহার। এই বিহার থেকে 3 লি দক্ষিণে একটি অনুচ্চ অরণ্যময় মনোরম পাহাড়ে কয়েকটি সুন্দর মন্দির দেখতে পান। কেন্দ্রীয় মন্দিরে আছে অবলোকিতেশ্বরের চন্দন কাঠের একটি অনুপম সুন্দর মূর্তি। স্থানীয় লোকেদের কাছে এই মূর্তি সম্পর্কে নানা অলৌকিক কাহিনী শোনা যায়। সে কারণে এখানে প্রতিনিয়ত বহু লোকের সমাগম ঘটে। তারা মূর্তির সামনে এসে বাসনা পূরণের জন্য প্রার্থনা করে। এরপর তিনি হিরণ্য পর্বত অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান ও 10টি বিহার ও সর্বস্তিবাদী 4000 ভিক্ষু দেখতে পান। তিনি সেখানে তথাগত, গুপ্ত ও খান্তি সিংহ নামে সর্বাস্তিবাদিনী বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত 2 জন আচার্যের দেখা পান। তিনি তাদের কাছে বিভাষা শাস্ত্র ও অভিধর্ম ন্যায়ানুসার শাস্ত্র ও আরও অন্যান্য বিষয়ে শিক্ষালাভের জন্য এখানে 1 বছর বসবাস করেন। রাজধানীর দক্ষিণে যেখানে বুদ্ধ ধর্মপ্রচার করেছিলেন সেখানে একটি স্তূপ আছে। হিরণ্য পর্বত ছেড়ে গঙ্গার দক্ষিণ পাড় ধরে 300 লি গমন করে চম্পা, বর্তমান ভগলপুর রাজ্যে উনি পৌঁছান। সেখানে তিনি 10টি বিহার ও হিনজান শাস্ত্র অধ্যয়নরত 200 জন ভিক্ষুর দেখা পান। এই রাজ্যে বিস্তীর্ণ জায়গা জুড়ে আছে গভীর জঙ্গল। জঙ্গলে বিচরণ করে অগণিত বন্য হাতি। তাছাড়াও আছে গন্ডার ও কালো প্যান্থার। পূর্ব দিকে আরও 400 লি গমন করে তিনি পৌঁছান কজঙ্গলা, বর্তমান রাজমহল রাজ্য। সেখানে তিনি 7টি বিহার ও 300 ভিক্ষু দেখেন। এরপর যাত্রা অব্যাহত রেখে গঙ্গার পাড় ধরে পূর্বে আরও 600 লি গমন করে পুণ্ড্রনগরে, বর্তমান বগুড়া জেলায় উনি পৌঁছান। সেখানে তিনি মহাযান ও হিনজান সম্প্রদায়ের 20টি বিহার ও 3000 ভিক্ষুর সাক্ষাৎ পান। নগর থেকে 200 লি পশ্চিমে বিশাল ভাসু বিহার, যেখানে 700 ভিক্ষু বাস করেন। পাশে রয়েছে সম্রাট অশোক নির্মিত স্তূপ। পাশে একটি মন্দির আছে অবলোকিতেশ্বরের বোধিসত্ত্বের মূর্তি। আরও 900 লি দক্ষিণ পূর্বে গমন করে কর্ণ সুবর্ণে, বর্তমান বর্ধমান ও বীরভূম জেলায় পৌঁছান। সেখানে তিনি 10টি বিহার ও 300 ভিক্ষু দেখেন। এরা হিনজানি সম্মতিয়া মতের অনুসারী। আরও দক্ষিণ পূর্বে অগ্রসর হয়ে সমতট পুরনো বৃহত্তর ঢাকা বিভাগের রাজ্যে উনি পৌঁছান। এর দক্ষিণে বিশাল সাগর, আবহাওয়া নাতিশীতোষ্ণ। সেখানে তিনি 30টি বিহার ও 2000 ভিক্ষু দেখেন। এরা স্থবির মতের অনুসারী। তিনি এ অঞ্চলে অন্য ধর্মাবলম্বী বহু মন্দিরও দেখেছিলেন। তিনি সম্রাট অশোক নির্মিত একটি স্তূপও দেখতে পেয়েছিলেন। তিনি সেখানে একটি বিহারে 8 ফুট উঁচু জেড পাথরের একটি সুন্দর বুদ্ধ মূর্তি দেখেন। সমতট থেকে পশ্চিমে 900 লি গমন করে সমুদ্রের পাড়ে তাম্রলিপ্ত অর্থাৎ বর্তমান তমলুকে পৌঁছান এবং 10টি বিহার ও 1000 ভিক্ষুর দেখা পান। এছাড়া আছে সম্রাট অশোক নির্মিত একটি 200 ফুট উঁচু স্তূপ। হিউয়েন সাং তাম্রলিপ্তি থেকে দক্ষিণ পশ্চিমে উদক অর্থাৎ অযোধ্যা রাজ্যের দিকে এবার অগ্রসর হন। উদকে তখন 100টি বিহার ও 10,000 মহাযানী ভিক্ষু ছিল। সম্রাট অশোক নির্মিত 10টি স্তূপ থেকে অলৌকিক দৃশ্য দেখা যেত। সেখানে অন্য ধর্মাবলম্বীদের অনেক মন্দিরও ছিল। বৌদ্ধ ও অবৌদ্ধরা একসাথে মিলেমিশে বসবাস করত। রাজ্যের দক্ষিণ পূর্বে সমুদ্রের ধারে ছিল চরিত্রা অর্থাৎ বর্তমানের কটক, সমুদ্রের বন্দর। দূর দেশ থেকে সমুদ্রের পথে অভিযাত্রী ও বণিকেরা এখানে আসত ও বিশ্রাম গ্রহণ করত। বন জঙ্গলের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমে 1200 লি গমন করে তিনি চিল্কার হ্রদে পৌঁছন। আবারও বন জঙ্গলের মধ্যে দিয়ে দক্ষিণ পশ্চিমে আরও 1400 লি অতিক্রম করে কলিঙ্গ রাজ্যে উনি পৌঁছন। সেখানে তিনি 10টি বিহার ও স্থবির মতের অনুসারী 500 জন ভিক্ষুকে দেখেন।
কলিঙ্গ থেকে উত্তর পশ্চিমে 1800 লি গমন করে দক্ষিণে কোশল রাজ্যে উনি পৌঁছন। এই রাজ্যের রাজা ক্ষত্রিয়, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। শিক্ষা ও শিল্পের উনি বিশেষ অনুরাগী ছিলেন। সেখানে 100টি বিহার ও 10,000 ভিক্ষু দেখেন। নগরের দক্ষিণে ছিল এক বিশাল বিহার। বিখ্যাত আচার্য নাগার্জুন এই বিহারে অনেক দিন বাস করেছিলেন। বিহারের পাশে আছে সম্রাট অশোক নির্মিত একটি স্তূপ। হিউয়েন-সাং সেখানে 1 মাস অবস্থান করেন। তারপর একটি বড় অরণ্যের ভেতর দিয়ে 900 লি গমন করে অন্ধ্র রাজ্যে পৌঁছান। নগরের সীমানায় আছে অতি চমৎকার স্থাপত্যের এক বিশাল বিহার। বিহারের সম্মুখে আছে অহং আচারের তৈরি কয়েকশো ফুট উঁচু পাথরের স্তূপ। এই বিহার থেকে 200 লি দক্ষিণ পশ্চিমে আছে একটি নির্জন পাহাড়, যেখানে বসে পণ্ডিত দিকনাগ হেতুবিদ্যা শাস্ত্র রচনা করেছিলেন। যে স্থানে আছে এই পাহাড়ি স্তূপ, অতঃপর তিনি দক্ষিণে 1000 লি পাড়ি দিয়ে ধান্যকটকে পৌঁছান। এখানে নগরের পূর্ব দিকে পাহাড় আছে পূর্বশিলা বিহার ও নগরের পশ্চিম দিকের পাহাড়ে আছে পশ্চিমশিলা বিহার। অতীতে এক রাজা এই বিহার দুটি নির্মাণ করে বুদ্ধকে দান করেছিলেন। বিহারের স্থাপত্য ও নির্মাণ শৈলী অনবদ্য। বিহার দুটিকে ঘিরে আছে মনোরম অরণ্য ও পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা। বর্তমানে বিহার দুটি জরাজীর্ণ ও পরিত্যক্ত। কোনো ভিক্ষু আর এখানে বাস করেন না। হিউয়েন-সাং এই রাজ্যে শুভদী ও সূর্য নামে 2 ভিক্ষুর দেখা পান। তারা মহাসাংখ্যিক ত্রিপিটকে পারদর্শী। তিনি মূলাভি ধর্মশাস্ত্র ও আরও কিছু মহাসাংখ্যিক পুস্তক পাঠ করার জন্য এখানে কয়েক মাস অবস্থান করেন। তারপর এদের নিয়ে রাজ্যের পবিত্র স্থানসমূহ দেখেন ও বন্দনা করেন। সেখান থেকে পশ্চিমে 1000 লি পাড়ি দিয়ে চুল্লেতে পৌঁছান। তারপর বিশাল অরণ্যের ভেতর দিয়ে 1600 লি অতিক্রম করে দ্রাবিড় রাজ্যে পৌঁছান। এই রাজ্যের রাজধানী কাঞ্চিপুরা, বর্তমান নাগপত্তম। হিউয়েন-সাংয়ের ধর্মপালের জন্মভূমি। ধর্মপাল ছিলেন এই রাজ্যের রাজপুত্র। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও মেধাবী। রাজা অন্য রাজ্যের এক রাজকুমারীর সাথে তার বিবাহের ঠিক করেন, কিন্তু তিনি বিবাহরাত্রে পালিয়ে রাজধানী থেকে কয়েকশো লি দূরে এক বিহারে এসে প্রব্রজ গ্রহণ করেন। তিনি অধ্যাবসায়ের সাথে পড়াশোনা করে বহু শাস্ত্র রপ্ত করেন। তারপর নিজে শব্দবিদ্যা, সমুক্ত শাস্ত্র সহ বহু পুস্তক রচনা করেন এবং শতশাস্ত্র, বৌপুল্য, বিজ্ঞপ্তি, মাত্রাসিদ্ধি শাস্ত্র, হেতুবিদ্যাশাস্ত্র ও আরও অনেক শাস্ত্রের ভাষা ও ব্যাখ্যা রচনা করেন। কাঞ্চিপুরার দক্ষিণে ভারতের একটি সমুদ্র বন্দর আছে। সেখান থেকে 3 দিনের সমুদ্র যাত্রায় সিংহল রাজ্যে পৌঁছানো যান। এক পর্যায়ে পণ্ডিত এখান থেকে সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য তৈরি হন। এখন জানতে পারেন সিংহলে রাজা মারা গেছেন। সেখানে নাকি ভয়ানক দুর্ভিক্ষ চলছে। সেই জন্য সিংহল ছেড়ে 300 ভিক্ষু কাঞ্চিপুরায় চলে এসেছেন। সিংহল থেকে আগত ভিক্ষুদের মধ্যে থেকে 70 জনকে সাথে নিয়ে তিনি দ্রাবিড় থেকে উত্তর পশ্চিমে রওনা দেন। প্রায় 2000 লি পথ অতিক্রম করার পর তারা কঙ্কনপুরায় পৌঁছান। সেখানে 100টি বিহার ও মহাযান ও হিনযান নিকায়ের 10,000 ভিক্ষুর সাথে দেখা করেন। রাজপ্রাসাদের বাইরে একটি বড় বিহারে 300 জন সুশিক্ষিত ভিক্ষু বসবাস করেন। এই বিহারে একটি মূল্যবান কাস্কেটে রাজপুত্র সিদ্ধার্থের 2 ফুট উঁচু রাজমুকুট সংরক্ষিত আছে। বিশেষ বিশেষ দিনে সাধারণের দর্শনের জন্য এটি বের করা হয়। বিহারে বৃহদায়কার প্রার্থনা ঘরে আছে মৈত্রেয় বুদ্ধের চন্দন কাঠের 10 ফুট উঁচু বিশাল মূর্তি। এই মূর্তি থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয়। নগরের উত্তরে আছে তাল বৃক্ষের বন। অনেক দেশের লেখনীর জন্য এই বৃক্ষের পাতা মূল্যবান সামগ্রী হিসেবে পরিচিত।
তারপর একটি বৃহৎ অরণ্যের মধ্যে দিয়ে উত্তর পশ্চিমে আরও 2400 লি অতিক্রম করে মহারাষ্ট্র রাজ্যে পৌঁছন। রাজ্যের রাজা একজন ক্ষত্রিয়। সামরিক শক্তিতে এই অঞ্চল শ্রেষ্ঠ। সেখানে 100টি বিহার এবং মহাযান হিনজান নিকায়ের 5000 ভিক্ষু ছিল। বহু অনন্য দেবদেবতার মন্দিরও ছিল। এসব মন্দিরের পূজারীরা গায়ে ছাই ভস্য মাখত। নগর ও নগরের বাইরে ছিল সম্রাট অশোক নির্মিত কয়েকশো ফুট উঁচু 5টি স্তূপ। সেখান থেকে উত্তর পশ্চিমে আরও 1000 লি পাড়ি দিয়ে নর্মদা নদী পার হয়ে ভারুকচ্চে পৌঁছান। ভারুকচ্চে আরও 2000 লি অতিক্রম করে মালব রাজ্যে পৌঁছান। সেখানকার লোকজন খুব ভদ্র ও অমায়িক, শিক্ষা ও সংস্কৃতির অনুরাগ সম্পন্ন। সারা ভারতে মালব ও মগধের লোকেদের খুবই শিক্ষানুরাগী বলে পরিচিত ছিল। সমাজে পণ্ডিত ব্যক্তিদের খুব সম্মান করা হতো। তিনি মালবে 100টি বিহার এবং হিনজানের মতানুসারে 10,000 ভিক্ষুর দেখা পান। হিউয়েন-সাংয়ের আগমনের 60 বছর আগে এখানে শিলাদিত্য নামে এক রাজা ছিল। তার রাজ্যে পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন তিনি এবং সম্রাট অশোকের মতন পশু পক্ষীর চিকিৎসার জন্য চিকিৎসালয়ও স্থাপন করেছিলেন। সেখান থেকে হিউয়েন-সাং উত্তর পশ্চিমে 3500 লি অতিক্রম করে আটলি ও খেদা হয়ে বল্লবী রাজ্যে পৌঁছান। সেখানে 100টি বিহার এবং হিনজানের মতানুসারে 6000 ভিক্ষুর দেখা পান। ভাবনগরে সম্রাট অশোকের তৈরি বহু স্মৃতিস্তম্ভ আছে। হিউয়েন-সাংয়ের ভ্রমণের কালে সেখানকার শাসনকর্তা ছিলেন সম্রাট হর্ষবর্ধনের জামাতা ধ্রুব ভট্ট। একটু বদমেজাজি হলেও তিনি ছিলেন খুবই দানশীল ও ত্রিরত্নের একনিষ্ঠ পূজারী। এরপর হিউয়েন-সাং উত্তর পশ্চিমে রওনা হয়ে 700 লি গমন করে আনন্দপুরা, আরও 500 লি গমন করে সুরাট, তারপর দক্ষিণ পূর্বে 2800 লি অতিক্রম করে একসময় উজ্জয়িনীতে পৌঁছান। নগরীর উপকণ্ঠে আছে সম্রাট অশোক নির্মিত স্তূপ। তারপর উত্তর পূর্বে 1900 লি গমন করে মহেশ্বরপুরায় পৌঁছান। মহেশ্বরপুরা থেকে আবার উল্টো দিকে রওনা হয়ে পুনরায় তিনি সুরাটে ফিরে আসেন। সুরাট থেকে পুনরায় পশ্চিমে যাত্রা করে 2000 লি গমন করে সমুদ্র পাড়ে লাংলা, বর্তমান মাকরানে পৌঁছান। লাংলার অনতি দূরে পড়শি রাজ্য। লাংলার তিনি 3টি বিহার এবং সর্ববিস্তারবাদী নিকায়ের কয়েকশো ভিক্ষু দেখেন। তারপর তিনি লাংলা থেকে 700 লি উত্তর পূর্বে পটাশিল থর এতে পৌঁছান। সেখানে সম্রাট অশোক নির্মিত কয়েকশো ফুট উঁচু একটি স্তূপ আছে, যার মধ্যে বুদ্ধের পুতাষ্টি সংরক্ষিত আছে। এটা থেকে মাঝে মাঝে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয়। পিটাশিলা থেকে 300 লি উত্তর পূর্বে গমন করে অবন্ড সেখানে পৌঁছন। সেখানে অনেক অশোক নির্মিত স্তূপ ছাড়াও আছে অনেক বিহার। এই বিহারে আছে নীল পাথরের একটি সুন্দর বুদ্ধ মূর্তি, যা থেকে মাঝে মাঝে আলো বিচ্ছুরিত হতো। তারপর তিনি পূর্ব দিকে 700 লি গমন করে সিদ্ধ অর্থাৎ সিন্ধু রাজ্যে পৌঁছান। এই রাজ্যটি ছিল খুবই সমৃদ্ধ। সেখানে সোনা, রূপা, ব্রোঞ্জ ও নানা প্রকারের খনিজ লবণ পাওয়া যেত। তাছাড়া সেখানকার লোকেরা প্রচুর মেষ, গরু ও উট পালন করতেন। সম্রাট অশোক সেখানেও বহু স্তূপ নির্মাণ করেছিলেন। তিনি পূর্ব দিকে যাত্রা অব্যাহত রেখে আরও 900 লি গমন করে সিন্ধু পার হয়ে বর্তমান মুলতান রাজ্যে পৌঁছান। সেখানে জাঁকজমকপূর্ণ এক বিশাল সূর্য মন্দির আছে। মন্দির অভ্যন্তরে আছে স্বর্ণ ও মণি মুক্তায় অলঙ্কৃত সূর্যদেবের মূর্তি। বহু দূর দেশ থেকে ভক্তরা পূজা দিতে এখানে আসে। এভাবে তিনি আরও 700 লি উত্তর পূর্বে গমন করে পর্বতে পৌঁছন এবং এক বিশাল বিহারে 100 জনের অধিক ভিক্ষুকে মহাযান শাস্ত্রে অধ্যয়নরত দেখতে পান। শাস্ত্রগুরু জিন পুত্র যোগাচার্য ভূমিশাস্ত্রের ভাষ্য রচনা করেন ঠিক এখানে।
শাস্ত্রগুরু ভদ্ররুচি ও ব্রুনপ্রভ তখন বসবাস করছেন। পণ্ডিত তাদের কাছে মূলাভি ধর্মশাস্ত্র ও সমধর্ম সম্পাবিগ্রহ শাস্ত্র ও প্রশিক্ষা সত্য শাস্ত্র শিক্ষার জন্য 2 বছর পর্বতে অবস্থান করেন। নালন্দায় প্রত্যাবর্তন। পর্বত থেকে হিউয়েন-সাং আবার মগধের নালন্দায় ফিরে আসেন। এ সময় প্রসেনজিৎ নামে এক শাস্ত্র বিশারদ সন্ন্যাসীর নিকটবর্তী বনে নির্জনে বসবাস করতেন। তিনি ছিলেন সুরাটের অধিবাসী, জন্মসূত্রে ক্ষত্রিয়। কম বয়স থেকে শিক্ষার প্রতি ছিল তার গভীর অনুরাগ। প্রথমে তিনি গুরু ভদ্ররুচির কাছে হেতুবিদ্যা শিক্ষা করেন। পরে অন্যান্য গুরুর কাছে বিভিন্ন মহাযানী ও হীনযানী শাস্ত্র অধ্যয়ন করেন। আচার্য শীলভদ্রের কাছে যোগচর্চ ভূমি শাস্ত্র শিক্ষালাভ করেন। এছাড়া তিনি চতুর্বেদ, জ্যোতির্বিদ্যা, ভূগোল, চিকিৎসা ও অঙ্ক ইত্যাদি সকল বিষয়েও গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তার অগাধ পাণ্ডিত্যের জন্য বৌদ্ধ ও অবৌদ্ধ সকলেরই শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। মগধের রাজা পূর্ণবর্ণন তাকে রাজগুরু হওয়ার আমন্ত্রণ জানান। তার পরিতোষক হিসেবে তাকে 20টি গ্রামের জায়গির দেওয়ার প্রস্তাব করেন। তিনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সম্রাট হর্ষবর্ধন তাকে রাজগুরু হওয়ার জন্য 80টি গ্রামের জায়গির দেওয়ার প্রস্তাব পাঠান। এই প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন। তবুও সম্রাট বারবার আমন্ত্রণ জানাতে থাকেন। তিনি বলেন, দান গ্রহণ করলে দায়িত্বও নিতে হবে। যেহেতু আমি পূর্বজন্ম থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টায় রত আছি, সেই জন্য রাজকার্যে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পণ্ডিত তার সাথে 2 বছর অবস্থান করেন এবং বিজ্ঞান মাত্রাসিদ্ধ শাস্ত্র, অভয়াসিদ্ধি শাস্ত্র, নির্বাণের অনাসক্তি বিষয়, দ্বাদশ নিদান ও মহাযান সূত্র সংকল শাস্ত্র এসবের গবেষণামূলক ভাষ্যও শিক্ষা করেন। এছাড়া যোগচার্য শাস্ত্র ও হেতুবিদ্যা শাস্ত্রেরও কিছু কিছু বিষয়ে জাগ্রত সন্দেহ নিঃসরণ উনি করেন। অতঃপর সন্ন্যাসী গুরু প্রসেনজিতের কাছে শিক্ষা তার সমাপ্ত হয়। তাকে নিয়ে বুদ্ধ পূর্ণিমার সময় বুদ্ধগয়ায় বোধিবৃক্ষ মন্দিরে বুদ্ধের অস্থিধাতু তিনি দেখতে যান। কারণ শুধু এই সময়ে বুদ্ধের অস্থিধাতু জনগণের দেখার জন্য বের করা হয়। এই পবিত্র ধাতু দেখার জন্য দেশ বিদেশ থেকে অগণিত মানুষের সমাগম হতো। তারা 8 দিন ধরে বোধিবৃক্ষ ও অন্যান্য পবিত্র স্থান দর্শন ও বন্দনা করে আবার নালন্দায় ফিরে আসেন। আচার্য পণ্ডিতকে বিহারের ভিক্ষু ভিক্ষুণী ও অন্যান্য নারী পুরুষ শিক্ষার্থীদের কাছে মহাযান সংগর্ভ শাস্ত্র ও বিজ্ঞপ্তি মাত্রাসিদ্ধি শাস্ত্র ব্যাখ্যা করতে বলেন। তার ব্যাখ্যা শুনে সকল শিক্ষার্থী তার কাছে পাঠ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন সময় অনুষ্ঠিত নানা বিতর্ক সভায় তিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। এই সময় সম্রাট হর্ষবর্ধন তার রাজ্যে হীনযান ও মহাযানের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আনুষ্ঠানিকভাবে এক বিতর্ক সভার প্রতিনিধি হওয়ার জন্য আচার্য শীলভদ্রের কাছে আবেদন জানান। তার আবেদনে সাড়া দিয়ে আচার্য পণ্ডিত সহ 4 জনকে সেই বিতর্কে প্রেরণের প্রস্তাব দেন। এর মধ্যে একদিন এক ব্রাহ্মণ এসে একটি কাগজে তার মতবাদের 40টি পয়েন্ট লিখে বিহারের দরজায় সেটে দিয়ে ঘোষণা দেন, যদি কেউ তার একটি পয়েন্টও খণ্ডাতে পারে তাহলে তিনি নিজেই তার মস্তক কেটে ফেলবেন। কয়েকদিন চলে যাওয়ার পরও কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এগিয়ে এলেন না। তখন হিউয়েন-সাং তার পরিচালককে ওই কাগজ ছিঁড়ে ফেলার জন্য পাঠান। পরিচালক সেটি পায়ের নিচে ফেলে মারান। তখন ব্রাহ্মণ রাগান্বিত হয়ে তার পরিচয় জিজ্ঞাসা করেন। তার কাছে পণ্ডিত তার নাম শুনে কোনো উচ্চবাচ্য করা থেকে বিরত থাকেন।
পণ্ডিতটাকে ডেকে এখানে আচার্য শিলভদ্র ও অন্য ভিক্ষুদের সামনে বিভিন্ন ব্রাহ্মণ্য মতবাদের উপর বিতর্ক শুরু করেন। তখন হিউয়েন-সাং বলেন, ভূতা, নিগ্রন্থ, কাপালি ও জুতিকাদের রয়েছে বিভিন্ন চেহারা। তারা সংখ্যা ও বৈষয়িকের মধ্যে আছে মতের ভিন্নতা। ভূতারা ধূলি বালি মেখে ভৌতিক চর্চা করে। নিগ্রহেনা উলঙ্গ হয়ে অশোভন ও অশালীন আচরণ করে। কাপালিকেরা শ্মশানে কঙ্কাল ও নরমেন্ড ধারণ করে যক্ষ বা রাক্ষসের রূপ নিয়ে বিকৃত রুচির পরিচয় দেয় এবং জুতিকারা নোংরা কাপড় পরিধান করে, নোংরা খায় ও নোংরায় থাকে। এদের গা থেকে দুর্গন্ধ বেরোয় যেন এরা নোংরা শূকর, অথচ এরা সবাই নিজেদের আচরণকে সঠিক বলে মনে করে। এরপর তিনি সংখ্যা এবং বৈশেষিকের মতের চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়ে দেন মতগুলির পার্থক্য এবং এগুলির ভ্রান্ত তত্ত্ব ও সিদ্ধান্ত। ব্রাহ্মণ নীরবে পণ্ডিতের বক্তব্য শোনেন। বক্তব্য শেষ হলে তিনি উঠে দাঁড়িয়ে নিজের পরাজয় স্বীকার করেন এবং জানান তিনি তার কথা রাখতে প্রস্তুত। তখন পণ্ডিত বলেন, বৌদ্ধেরা কারোর প্রাণ হরণ করে না, তাই তোমাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিলাম, তবে তোমাকে আমার চাকর হিসেবে গ্রহণ করলাম। ব্রাহ্মণ সানন্দে এই প্রস্তাব গ্রহণ করল এবং কাজের জন্য পণ্ডিতের বসবাসের স্থানে চলে গেল। হিউয়েন-সাং ব্রাহ্মণকে চাকরের মতন ব্যবহার করতেন না, তার সাথে শাস্ত্রাদি আলোচনা করতেন। এক সময় তিনি এই ব্রাহ্মণকে সম্পূর্ণ মুক্তিও দিয়ে দিয়েছিলেন। ব্রাহ্মণ খুব প্রীত হন এবং হিউয়েন-সাংয়ের কাছ থেকে বিদায় নিয়ে ভারতের পূর্ব দিকে কামরূপ রাজ্যে রওনা দেন। কামরূপে পৌঁছে কামরূপের রাজা কুমার ভাস্কর বর্মনকে পণ্ডিত জ্ঞান ও গুণ সম্পর্কে জানান। কামরূপের রাজা তখনই পণ্ডিতকে তার রাজ্যে আমন্ত্রণ জানাতে বিশেষ দূত পাঠান।